السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على النبي الذي أحسن الصالحات وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال تعالى: وقفوهم إنهم مسؤولون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ আজকের এই জেলা দায়িত্বশীল কর্মশালা এবং দায়িত্বশীল বৈঠকের সম্মানিত সভাপতি, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাননীয় শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, উপস্থিত রয়েছেন প্রশিক্ষণ সম্পাদক শেখ তাকিউদ্দিন ভাই এবং কেন্দ্রীয় মাজলিসে কারারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, এবং সর্বোপরি আজকে এই জেলা দায়িত্বশীল কর্মশালার যারা প্রাণ, আমাদের সম্মানিত জেলা দায়িত্বশীল বৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকের সাথেই অনেক দিন পর দেখা মনে হচ্ছে, আবার অনেকের সাথে তো এই কদিন আগেও দেখা হয়েছে বিভিন্ন প্রশিক্ষণেও। তো আজকে সময় যেহেতু বেশি আমাদের হাতে নেই, আমরা কথা খুব সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটু জিজ্ঞেস করি যে আমাদের এর আগে যে সালেক প্রশিক্ষণ হয়েছিল, সালেক প্রশিক্ষণ, সেখানে কারা কারা ছিলাম? আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে, তার মানে আমরা একটা বড় অংশই ছিলাম না। তার মানে কি যে বাকি সবাই সালেহ? যারা গত সালেক প্রশিক্ষণে ছিলাম তারা হাত উঠিয়েছি, আর যারা উঠাইনি তারা কি সবাই সালেহ? তাহলে কি ছিলাম? হ্যাঁ, কেউ কেউ সালেহ আছেন। সালেহ কিন্তু আমরা অনেকেই আছি, তাই না? তো কেন্দ্র থেকে যখন, যেমনটা মোহতারাম সভাপতি বললেন, যে কেন্দ্র থেকে যখন কোনো প্রোগ্রাম আয়োজন করা হয় তখন আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেওয়া যাবে না, বরং এটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। তো যাই হোক, প্রশ্নটা করলাম এজন্য যে সালেক প্রশিক্ষণেও আমাদের খুব সম্ভবত রিপোর্টিংটা কিভাবে হবে, কিভাবে করতে হয়, এটার উপর আমরা একটা ক্লাস পেয়েছিলাম। খুব সম্ভব আমাদের দৈনিক ইনকিলাবের সাব এডিটর ভাই সানাউল্লাহ ভাইয়ের কাছ থেকে, তাই না? তো এটা যারা পেয়েছেন, আমার মনে হয় এটার সাথে রিপিটেশন হয়ে যায় কিনা সেটা নিয়ে একটু আমি দোদুল্যমান অবস্থায় আছি। আবার যারা আসেনি, সংখ্যাটা তো তাদেরটাই বেশি, তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা উপকারে আসবে ইনশাআল্লাহ। আবার রিপোর্টিংয়ের বাইরেও আমরা ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের আজকের যে ক্লাসের বিষয়বস্তু সেটা আমরা শেষ করতে চাই। আর শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করার পর আমরা ধন্যবাদ জানাই যে জমিয়ত সুবহান আল হাদিস বাংলাদেশের নতুন দায়িত্বশীল বৃন্দ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক পেয়েছেন। তাদের অনবদ্য শ্রম এবং মেধা এ সব কিছুকে এবং আপনাদের যে কষ্ট ক্লেশ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি। আমাদের শিরোনামটা হচ্ছে ইসলামী সংগঠনের রিপোর্টিং ও সাংগঠনিক প্রতিবেদন প্রস্তুত পদ্ধতি। তো এক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো সংগঠন পরিচালনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রিপোর্টিং। গুরুত্বপূর্ণ উপাদান কি? রিপোর্টিং, বা এটার প্রতিবেদন উপস্থাপন এবং সেটা প্রচার। আজকে যতগুলো সংগঠন বাংলাদেশে আছে, এই সংগঠনগুলোকে মানুষ পরিচিতি লাভ করে বা মানুষের কাছে এটা স্বীকৃত হয়, পরিচিত হয় মূলত একটা প্রচারের মাধ্যমে, তাই না? কিন্তু প্রচারটা কি প্রচার করবেন আপনি? যা প্রচার করবেন সেটি হচ্ছে রিপোর্ট বা প্রতিবেদন। আর আপনার প্রতিবেদনটা যদি আকর্ষণীয় হয়, এটা যদি নির্ভুল হয়, এটা যদি মানুষের মনকে আকর্ষণ করার মতো হয়, তাহলে অবশ্যই এটার প্রচারটাও বেশি হবে। অনেক সময় অনেক বড় একটা রিপোর্ট এর চেয়ে 2 লাইনের একটা রিপোর্ট এটা মানুষের কাছে বেশি কি হয়? আকর্ষণীয় হয়, বেশি গ্রহণযোগ্য হয়। তো ইসলামী সংগঠনের ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি কথাটা এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশের কার্যক্রম যা হয়, আমি আবারও বলছি, যা হয় সে তুলনায় প্রচার কম হয়। কিন্তু এর বিপরীতে অন্যান্য যে সংগঠন আছে, আমাদের সালাফি সংগঠন যারা, খেয়াল করলে দেখবেন তাদের কাজ যতটুকু তার চেয়ে প্রচারটা যেন কোনো অংশে কম নয়, বরং বেশি। তো এই কারণে সাধারণ মানুষ বুঝে ফেলে, সাধারণ মানুষের কাছে একটা মেসেজ যায় যে কাজ যা হয় কারা করে? তারাই করে। তো এই যে দুর্বলতাটা আমাদের, এটা কাটিয়ে ওঠার জন্যই আমার মনে হয় কেন্দ্রীয় সুবহান আজকে একের পর এক এই যে প্রসেস, এটা উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই রিপোর্টটা কারা করবেন? করতে হবে আমাদেরকেই, যারা আমরা জেলার দায়িত্বশীল আছি। কারণ শুধুমাত্র কেন্দ্র প্রোগ্রাম আয়োজন করবে আর এটা প্রচার করবে, আপনারা সেটা শুধু শেয়ার দিবেন, বিষয়টা তো এমন না। কারণ আপনার জেলাতেও কিছু কার্যক্রম হচ্ছে, সেটা কারা প্রচার করবে? তাহলে এটা আপনাকেই করতে হবে। আর আপনি সে কাজটা কিভাবে করবেন, এটার জন্যই আজকে আমাদের প্রস্তুতি গ্রহণ। তো তাহলে একটা রিপোর্টের আরেকটা মৌলিক দিক হচ্ছে যে আপনাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে রিপোর্টিংটা করতে হবে। আপনি রিপোর্ট করতে গেলেন, কিন্তু সেখানে যদি পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করে আপনি রিপোর্টিংটা পেশ করেন, তাহলে এটা হয়তো এক শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সর্বসাধারণের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এখন আপনার চাওয়া কি? আপনি কি চান যে আপনার রিপোর্টটা শুধু আপনার পছন্দের মানুষরাই গ্রহণ করুক, নাকি এটা সর্বজন গ্রহণ করুক, এটা সর্বজন বিদিত হোক, সবার কাছে ছড়িয়ে যাক, সবাই এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করুক? এটা তো এই জন্য রিপোর্টিংয়ের আরেকটা আমরা ধরনের মধ্যে আলোচনায় আসব। তো এটা শুরুতেই বলিনি যে রিপোর্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে ইতিবাচক, আরেকটি হলো নেতিবাচক। দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়াও কোথাও কোথাও আছে, এক সময়ে কি যেন অপরাধ চিত্র নামে একটা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা বেরোতো, যাদের কাজ হচ্ছে সারা দেশে কোথায় কোথায় কি অপরাধ হয় এটা খুঁজে বের করা। তাহলে এই রিপোর্টটা কি? ক্রাইম রিপোর্ট বা অপরাধমূলক। তো এটার মধ্যে ইতিবাচক একটা দিক আছে, কিন্তু এর মধ্যে নেগেটিভ দিকটাই বেশি। আচ্ছা, এটা কেন বেশি বলি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি?
মান সাররা নাফসান সাররাল্লাহু ইয়াউমাল কিয়ামা, এমন একটা হাদিস আছে না? মান সাতারা, ভিন্ন ভাষা, যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দোষকে গোপন করে রাখে তাহলে তার দোষটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন গোপন করে রাখবেন। তো আমাদের সমাজে রিপোর্টিংগুলো কি হচ্ছে, আমাদের সমাজে যত অপরাধ হয়, অন্যায় হয়, এগুলোর প্রচার প্রসার বেশি করে হচ্ছে। এবং আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রচারগুলো এভাবে না হয়ে, জনসাধারণের মাঝে প্রচারটা না হয়ে, বরং এটা যদি সুনির্দিষ্ট সেক্টরগুলোতে, যেটা যেখানে প্রযোজ্য সেখানে দেয়া হতো, তাহলে অপরাধের মাত্রা দিন দিন কমতো। এই অপরাধগুলো, এর রিপোর্টগুলো যারা পড়েন সর্বসাধারণের মধ্যে, তারা আরও কৌশলগুলো ভালো করে রপ্ত করে নেন, তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যায়। তো এই জন্য পাপকে যতটা সম্ভব ঢেকে রাখা উচিত। কোন জিনিসকে গোপন রাখার মধ্যেই কল্যাণ। আপনি দুর্গন্ধ নিয়ে যত নাড়াচাড়া করবেন তত এর মধ্যে কি হবে, দুর্গন্ধটা ছড়িয়ে যাবে। এটাকে যদি আপনি প্যাকেট বন্দি করে, বস্তাবন্দি করে মাটি চাপা দেন, সেটার মধ্যে কল্যাণ বেশি। হ্যাঁ, অপরাধী অবশ্যই শাস্তি পাবে, কিন্তু সেটা এত বিস্তারিত জনসাধারণকে জানিয়ে নয়। যাদের জানা দরকার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কনসার্ন প্রশাসনিক পর্যায়ে যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, তাদের এই বিষয়গুলো জানা থাকুক। তারা প্রয়োজন মতো অভিভাবকদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, প্যারেন্টস মিটিং করবেন ইত্যাদি। তো যাই হোক, আমরা নেতিবাচক দিকের কথা বলছি। এ পর্যায়ে আমরা আসি যে আমাদের এই আলোচনায় আমরা কি কি বিষয় আমরা পাবো। 1 নম্বর হচ্ছে রিপোর্টিংয়ের ধারণা, উদ্দেশ্য এবং এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। দ্বিতীয়ত হলো রিপোর্টের ধরন ও কাঠামো কেমন হয়। 3, প্রতিবেদন তৈরির ধাপ ও কৌশল। 4, রিপোর্ট বিশ্লেষণ এবং মূল্যায়নের উপায়। আর এর সাথে হয়তো আমরা কোন কোন বিষয়ে রিপোর্ট করব না সেটাও একটা ধারণা পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। এরপর 5 নম্বর হচ্ছে বাস্তবিক উদাহরণ এবং সুপারিশ। প্রথমে আসি রিপোর্টিংয়ের ধারণা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি কী। রিপোর্টিং, এটার সাধারণ অর্থ হচ্ছে যে কোনো একটা কার্যক্রম বা কোনো একটা ঘটনার একটা বাস্তব বিবরণ মানুষের কাছে উপস্থাপন করা। এবং এই উপস্থাপন করাটা এটা এমন হবে যেটি আপনার দায়িত্বশীলতা, এটা আপনার স্বচ্ছতা এবং আমানতের প্রতিফলন ঘটবে এর মাধ্যমে। কেমন? যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন সূরা আস-সাফফাতের মধ্যে, যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হে রাসূল, আপনি তাদেরকে থামিয়ে দিন। তাদেরকে থামিয়ে দিন। কাদেরকে? যারা অন্যায়কারী, পাপকারী, কাফের, মুশরিক, তাদেরকে অপরাধ করা থেকে আপনি তাদেরকে থামিয়ে দিন, অথবা তাদেরকে এই অন্যায় করতে করতে জাহান্নামে প্রবেশ করা থেকে তাদেরকে বাধা দিন। কেননা ইন্নাহুম মাসউলুন, তারা তাদের কৃতকর্মের কারণে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে। তো এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাদেরকে রিপোর্টিং করতে হবে। কি করতে হবে? রিপোর্টিং করতে হবে। তো আমাদের ডান দিকে একজন ফেরেশতা আছেন, বাম দিকে কি আরেকজন ফেরেশতা থাকেন, এটা তো আমরা অস্বীকার করছি? কেউ করার সুযোগ আছে? তো তারা তাদের কাজ কিন্তু করছেন, এটাও একটা রিপোর্টিং। আমরা যা করছি, তো এইখানে আমাদের ডান কাঁধের যে ফেরেশতা বা বাম কাঁধের যে ফেরেশতা আছেন দায়িত্বে, তারা কি আমানতের খেয়ানত করেন? করছেন না। বরং আমরা যতটুকু করছি এটা একদম অ্যাজ ইট ইজ, এটা লিপিবদ্ধ হচ্ছে। এবং এই লিপিবদ্ধ হওয়াটা এটা কোথায় উঠবে? আল্লাহর কাছে পেশ করা হবে না? এবং সেই পেশ করাটা কোথায়? কিয়ামতের ময়দানে, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা আজ নিজেই পাঠ করো, এবং এটা পাঠ করে হিসাব নিকাশ করা, এটাকে যাচাই করা, এর দায়িত্ব বা এর জন্য তুমিই যথেষ্ট। তার মানে এই দিন আর আল্লাহ আমাদেরকে বিস্তারিত বর্ণনা করে দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমরাই সেদিন দেখব যে এটা এমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন একটি কিতাব যা আমাদের ছোট বড় সকল বিষয়কে সেখানে
রিপোর্টিংয়ের আওতায় নিয়ে আসা হবে, কোনোটাই বাদ দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, আরও রিপোর্টিং খেয়াল করে দেখি, আল্লাহ রসুল হাদিসে বলছেন, হাদিসে এসছে যে রিপোর্টিংটা দিনে কয়বার হয়? 2 বার হয়, তাই না? ফজরের সময় একবার, আর একটা হলো আসরের সময়। তাহলে বানি আদম তারা সারাদিন যা করে দিনে এবং রাতে, এটার রিপোর্টিংটাও কোথায় যায়? আল্লাহর কাছে যাচ্ছে দিনে 2 বার, একবার না, দিনে 2 বার যাচ্ছে। আবার যদি আপনি এটাকে সপ্তাহের গণ্ডিতে নিয়ে আসেন, সাপ্তাহিকভাবে রিপোর্টিং হয় কয়বার? এটাও 2 বার, তাই না? ইয়ামুল ইসনাইন ওয়া ইয়ামুল খামিস, সোম এবং বৃহস্পতিবার, এই 2 দিন কি হচ্ছে? রিপোর্টিং হচ্ছে। যে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ভালোবাসি যে আল্লাহর কাছে যেদিন রিপোর্টিং হয় সেদিন যেন আমি রোজা সওম অবস্থায় থাকি। তাহলে এবার আমরা আসি বছরের হিসেবে। বছরের রিপোর্টিংটা কেমন হয়? লাইলাতুল কদরে আমাদের রিপোর্টিং হয় না? শুধু রিপোর্টিং না, ওই দিন আবার আমাদের কি হয়? বাজেট নির্ধারিত হয়। আগামী 1 বছর আমার জন্য কি বরাদ্দ হবে, কি বরাদ্দ থাকবে, এটার কি আসতেছে? পরিকল্পনা, বাজেট সব আসছে। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, এগুলো কি আমরা জানতাম না আগে? জানি তো। তো এই জিনিসগুলো নিয়েই সংগঠন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের কার্যক্রমটা, এটাকেও যেন আমাদের একটা রিপোর্টিংয়ের মধ্য দিয়ে যায়, কোরআন এবং সুন্নাহর আলোকেই যেন আমরা এগুলো করে নিতে পারি। এটার উদ্দেশ্য হচ্ছে এই যে সংগঠনকে এরকম একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালনা করার প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যেন আমাদের জীবনটাকেও জান্নাতের পথে পরিচালিত করতে পারি, ইলা সিরাতুল মুস্তাকিম, তাই না? উদ্দেশ্য তো এই, নাকি অন্য কিছু আছে? আপনারা কি মনে করেন? তাহলে ইসলামী সংগঠনের রিপোর্টিং মানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কর্মের হিসাব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুলে ধরা, এর আমানতদারিতা প্রমাণ করা এবং সংগঠনের অগ্রগতি নির্ণয় করে পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা। তাহলে আমরা যে কোনো একটা অনুষ্ঠান হলো, যে কোনো একটা প্রোগ্রাম হলো, বা যে কোনো কাজ সংগঠনের অধীনে হওয়ার পর এটাকে সুনির্দিষ্ট জায়গায় বা যেখানে এই রিপোর্টটা দেয়া প্রয়োজন, সেটা আপনার ঊর্ধ্বতন স্তর হোক, ঊর্ধ্বতন দায়িত্বশীল হোক, অথবা সুধীজনের কাছে হোক, অথবা আজকের যে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে এটা প্রচারের মধ্য দিয়ে হোক, আমরা এই রিপোর্টিংটা প্রকাশ করে থাকি। তো এর ধরনটা কীরকম হয়? ধরন এবং কাঠামো হয় 3 ধরনের। এক হচ্ছে সময়ভিত্তিক রিপোর্ট, যে বিভিন্ন সময়কে টার্গেট করে আপনার রিপোর্ট পেশ করতে হবে। এটা কখনো স্বল্প মেয়াদি হতে পারে, কখনো দীর্ঘমেয়াদীও হয়ে থাকে। এরপরে মাসিক রিপোর্ট হতে পারে। যদি স্বল্প মেয়াদি বলি তাহলে সেটা হচ্ছে কি সাপ্তাহিক রিপোর্ট, মাসিক রিপোর্ট বা ত্রৈমাসিক বা বার্ষিক রিপোর্ট, তাই না? এগুলো হচ্ছে কি একটা সময়ের মধ্যে আবদ্ধ, সময়ভিত্তিক। তো পর্যায়ক্রমে আপনি ছোট থেকে বড় পরিকল্পনার দিকে যাবেন, বড় বিষয়ের উপস্থাপনা করবেন। এটাই হচ্ছে আমাদের সময়ের সাথে রিলেটেড এই রিপোর্টিংটা। সেখানে কি কি থাকতে পারে সে বিষয়গুলো একটু দেখে নেন এখানে। এরপর বিষয়ভিত্তিক রিপোর্টিং আছে। বিষয়ভিত্তিক আমরা তো নানা রকম কার্যক্রম করি, তাই না? কখনো দাওয়াতি কার্যক্রম হয়, সফর হয়, জুমার খুতবার টিম আমাদের বিভিন্ন জায়গায় আমরা প্রেরণ করি, কিংবা মাসিক আলোচনা সভা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে সাধারণ মানুষকে নিয়ে আমাদের যে দাওয়াতি কার্যক্রম, যে দাওয়াতি অ্যাক্টিভিটিস, এটা হলো আমাদের দাওয়াতের অন্তর্ভুক্ত। এরপর আজকের যেমন আপনাদের সাথে কর্মশালায় আমরা একসাথে হয়েছি, তাই না? কর্মশালা বা প্রশিক্ষণ, এই প্রোগ্রামের একটা রিপোর্টিং। আপনারা মানসিকভাবে তৈরি থাকেন, আমরা হয়তো শেষ দিকে গিয়ে আপনাদের কাছ থেকে আজকের প্রোগ্রামেরও একটা রিপোর্টিং দাঁড় করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে অর্থনৈতিক রিপোর্ট, যে পুরো বছর জুড়ে কি কার্যক্রম হলো, কি আয় এবং কি ব্যয় হলো, এটারও একটা প্রতিবেদন উপস্থাপন করা, তাই না? আচ্ছা, এছাড়াও আরেকটা আছে যেটা এখানে নাই, সেটা হলো সাংগঠনিক প্রতিবেদন। যে একটা সংগঠন পরিচালনা করতে গেলে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীদের যে মানোন্নয়ন হয়,
কিংবা সংগঠনের যে স্তরগুলো রয়েছে, সাংগঠনিক স্তর, সে স্তরের উন্নয়ন বা বৃদ্ধি, হ্রাস, এই বিষয়গুলো নিয়েও কি হবে, একটা রিপোর্টিং হতে পারে। এছাড়া জনসংযোগ বা মিডিয়া কার্যক্রম রিপোর্ট, এটার সাথে আরও অনেক বিষয় জড়িত। যেমন আপনি সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, কিছু সেবামূলক কাজ করেছেন, আপনার এলাকার উন্নয়নের জন্য কিছু কাজ করেছেন যেটা আপনার পাবলিকলি যাওয়া দরকার, তাহলে জনসচেতনতা কি হবে, বৃদ্ধি পাবে। এ সংগঠনের পরিচিতি মানুষের কাছে স্পষ্ট হবে, এর কার্যক্রম সম্পর্কে মানুষ জানবে, এটা নিয়ে কারো মধ্যে কোনো রকম ভ্রান্ত ধারণা থাকবে না বা বদ্ধমূল কোনো ধারণা থাকবে না, বরং এ বিষয়ে মানুষের একটা উদার দৃষ্টিভঙ্গি মানুষ লালন করবে। এছাড়া ব্যক্তিগত রিপোর্ট রয়েছে আরেকটি, সেটি হতে পারে এমন যে সদস্য বা দায়িত্বশীলের ব্যক্তিগত রিপোর্ট। একটা হচ্ছে আপনার আমার প্রত্যেকেরই একটা প্রাত্যহিক রিপোর্ট ফর্ম আছে না, দৈনন্দিন জীবনে আমরা কি কি কাজ করছি, কি করি, এটা একটা রিপোর্ট লিখি কি না সবাই? সবাই লেখেন? সবাই লেখেন না। এইটা না লেখা পর্যন্ত, মনে রাখবেন, এটা না লেখা পর্যন্ত আপনি সংগঠনের প্রকৃত স্বাদ পাবেন না। এটাকে আপনারা এখন যেভাবেই নেন, আপনি রিপোর্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার আদালত, আপনার সততা, এটা আপনি রাখবেন। আপনার যদি ভুলও হয়, ধরেন আপনি আজকে 5 ওয়াক্ত সালাত আমাদের রিপোর্ট করার কথা, তাই না, যে জামাতের সাথে আমি আদায় করেছি কিনা। যদি আপনি জামাতে আদায় করে না থাকেন, আপনি একদম স্বচ্ছতার সাথে, ইনসাফের সাথে আপনি সেটাই লিখবেন যে না, আমি সালাত আদায় করিনি এত ওয়াক্ত। আপনার যদি কোনো নামাজ সালাত কাজা হয়ে থাকে, সেটাও আপনি লিখবেন। এই লেখার কারণে আপনার দায়িত্বশীল হয়তো সাময়িকভাবে আপনাকে কটাক্ষ করতে পারে যে আপনার নামাজের বা সালাতের অবস্থা এত খারাপ কেন, ইত্যাদি ইত্যাদি। এরপরও মনে রাখবেন যে এটার দ্বারা সে আপনার অকল্যাণ চাইছে না, বরং আপনার কল্যাণই চাচ্ছে, তাই না? আমরা তো একে অপরের কল্যাণ কামনা করি, তো এখানে এসছি নাকি? কারণ আমি আমার নিজের জন্য যা পছন্দ করি, আমিও চাইবো এর চেয়ে ভালোটা যেন আপনার হয়, কারণ এটা ছাড়া তো আমাদের মুমিন হওয়ারই সুযোগ নেই, আছে? এবং খেয়াল করে দেখেন, আল্লাহ রসুল যে ওসিয়া করেছেন, আর দিনুন নাসিহা, দিন হচ্ছে কি, কল্যাণ কামনা করা। তো কল্যাণ কামনা করার যে এখানে এই হাদিসে 5টি বিষয় আছে, সেই শেষ নম্বরটা হচ্ছে কি, ওয়ালি আইম্মাতিল, 4 নম্বর হচ্ছে আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, সর্বসাধারণের জন্য কি করতে হবে, নাসিহা করতে হবে, কল্যাণ কামনা করতে হবে। আর এটার একটা স্বরূপ বা মানদণ্ড হচ্ছে আল্লাহ রসুলের আরেকটি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। বোঝাতে পেরেছি? তাহলে সংগঠন বা আমরা যারা দিনের সাথে সম্পৃক্ত আছি, আমাদের কারো উদ্দেশ্য এটা নয় যে আরেকজনকে হেয় প্রতীয়মান করে, তাকে অপদস্থ করে আমি নিজেকে সেরা দাবি করব। বরং উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা কি, কাউকে যদি আমি একটু বকুনি দেই, কাউকে যদি শাসন করি, এর দ্বারা উদ্দেশ্য কি, তার কাছ থেকে আরও ভালো কিছু আউটপুট নিয়ে আসা। এবং এর উদ্দেশ্য হচ্ছে যে সংগঠন যেন আরও তার লক্ষ্যপানে এগিয়ে যেতে পারে, এটাকে নিশ্চিত করা। এবং প্রয়োজনে আপনি আমার চেয়েও আরও ভালো অবস্থানে তৈরি হন, ভালো যোগ্য হিসেবে গড়ে ওঠেন, এটাই আমাদের চাওয়া। তো এই চাওয়ার মূলনীতিতেই আমাদের এই রিপোর্টিংটা, কাজে এক্ষেত্রে কোনো খেয়ানত করা যাবে না। এটা কেন বললাম একটু খেয়াল করেন, এটা কেন বলেছি। অনেকেই আছেন যারা এই রিপোর্টিংয়ের কারণে, যে অনেকেই রিপোর্টিং করেন, রিপোর্ট যা হওয়া দরকার সেটা না করে ওনাদের মন মতো করে সাজিয়ে দেন দায়িত্বশীলের কাছে তার রিপোর্টটা ভালো হিসেবে পেশ করার জন্য। এটা একটা খেয়ানত, তাই না? তো এই সংগঠন আমাদেরকে খেয়ানত শেখাচ্ছে। এই অজুহাতে অনেকে রিপোর্ট রাখেন না। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? যে রিপোর্টিং করতে গিয়ে আমরা অনেকে অনেক ভুল ত্রুটি করি, ভুল ত্রুটি বলতে খেয়ানত করি। তো খেয়ানত করতে গেলে কি হচ্ছে, সংগঠনের অগ্রগতি পাওয়ার জন্য বা সংগঠনের মানোন্নয়ন পাওয়ার জন্য এই রিপোর্টিংটা আমাদের খেয়ানতের পর্যায়ে নিয়ে যাচ্ছে। তখন দায়টা কার উপর চাপানো হয়, সংগঠনের উপর এবং এই সংগঠনের এই প্রসেসের উপর, যেটা ঠিক না। কেন, আপনাকে কি সংগঠন কখনো বলেছে যে আপনি খেয়ানত করেন? আপনি সঠিকটাই লিখবেন, সেটা যত নিম্নমানেরই হোক, লেখেন, লিখতে থাকেন, আপনি আমানতদারিতার সাথে এটা করতে থাকেন। আমি তো বলেছি শুরুতেই যে সংগঠনের প্রকৃত স্বাদ এই রিপোর্টিং
প্রাত্যহিক জীবনের রিপোর্ট ফর্ম পূরণ না করা পর্যন্ত আপনি এটা স্বাদ পাবেন না। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, এরপরও বলবো যে আপনার ছাত্র জীবনের উন্নতি সাধিত হবে। একইভাবে আপনি যদি পেশাজীবী কোনো কর্মজীবী হয়ে থাকেন, আপনার জীবনেরও আমূল পরিবর্তন নিয়ে আসবে এই রিপোর্টিংটা। তাহলে আমরা কি রিপোর্টিংটা করবো ইনশাল্লাহ নিয়মিত? যাদের কাছে রিপোর্ট বই নাই আজকেই নিয়ে যাবেন দয়া করে, ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে টিম বা ইউনিট ভিত্তিক রিপোর্ট। কোনো একটা টিমকে সুনির্দিষ্ট কাজের জন্য অ্যাসাইন করা হয়েছে, সেই টিম কি করবে? তার কাজের রিপোর্টিংটা নিয়মিতভাবে ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছে রিপোর্ট করবে। তো এইটা যদি না হয়, আমি এমন দেখেছি অনেক ক্ষেত্রে যে কোনো এক দায়িত্বশীলকে, সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা টিমের ভিত্তিতে হোক, আমরা অনেক সময় অনেক কমিটি করি না, কমিটি গঠন করে দিলাম, তাদেরকে টাইম শিডিউল নির্ধারণ করে দিলাম, এতদিনের মধ্যে আমাদের কাজের রিপোর্ট দিবেন, কিন্তু দেখা গেল তারা এই রিপোর্টিং করতেই ভুলে গেলেন অথবা কাজটাই ভুলে গেলেন। তাদেরকে নিয়ে যে কমিটি গঠিত হয়েছে, অনেক ক্ষেত্রে ওনারা জানেনই না যে কমিটি গঠন করা হয়েছে তাকে নিয়ে। হয় কি না এটা? এখন এই ক্ষেত্রে বলতে পারেন যে এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে, কমিটি যে গঠন হলো, ওই ব্যক্তি যদি মিটিং উপস্থিত থাকেন তাহলে তো তার জানা কথাই, আর যদি না থাকেন তাহলে তাকে আমাদের জানিয়ে দেওয়া দায়িত্বটা কার? তাহলে মূল দায়িত্বশীলদের। তাহলে মূল দায়িত্বশীলরা সে রিপোর্টিংটা ঠিকভাবে করেননি, এ জায়গায় একটা গ্যাপ আছে, ঠিক না? এটা একটা গ্যাপ। আর যদি জানিয়ে থাকেন তারা তাদের কাজ না করে এটা রিপোর্ট না করাটা, এটা হলো আরেকটা গ্যাপ। এটা হলো ওই দায়িত্বশীল বাট ইউনিটের পক্ষ থেকে এটা বড় ভুল। তাহলে কোনো অবস্থাতেই আমাদের এই ভুলগুলো করা চলবে না। যাকে যেটা জানিয়ে দেয় সময় মতো জানিয়ে দিতে হবে। এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে একটা টাইম ফ্রেম থাকে, এটা খুব মাথায় রাখবেন যে টাইম ফ্রেমিংয়ের ক্ষেত্রেও এই বিষয়টা যেন আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। কারণ কাজটা আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য দেয়া হয়েছে, আপনি যদি সেই টাইমটা ফেল করেন তাহলে এর যে লক্ষ্য উদ্দেশ্যটা সাধিত হবে না। আচ্ছা, এরপর আমাদের সাংগঠনিক যে স্তর রয়েছে, শাখা, উপজেলা বা জেলা পর্যায়ের যে রিপোর্ট, এই রিপোর্টটা আমরা পেশ করব কার কাছে? ঊর্ধ্বতন স্তরের কাছে। শাখা পেশ করবে উপজেলার কাছে, উপজেলা পেশ করবে জেলার কাছে, আর জেলা কেন্দ্রের কাছে পেশ করবে, এবং কেন্দ্র এটা জমিয়তের কাছে পেশ করবে। আমরা করি, কিন্তু আপনারা কি জানেন যে আমাদের রিপোর্ট জমিয়তের কাছে পেশ হয়? আমরা প্রতি 3 মাস পর পর কিংবা 6 মাস পর পর আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সম্পাদিত হয়, এগুলো আমরা জমিয়তের কাছে, জমিয়ত সভাপতির কাছে পেশ করি। যেহেতু তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক, রিপোর্টিং হিসেবে তার কাছে এটা পেশ করা হয়। তো এটা কি আপনারা করবেন না? করেন কি এটা? জেলার মাসিক রিপোর্টগুলো আসে। আচ্ছা, আজকের এই যে বৈঠকটা, এটাও আমি মনে করি একটি যুগান্তকারী একটা সিদ্ধান্ত ছিল আমাদের, যে আমরা এর 3 মাস আগে, প্রায় 3 মাস আগে বা তারও বেশি হবে, আমরা যখন এখানে একত্রিত হয়েছিলাম সব দায়িত্বশীল ভাইরা, আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের প্রতি মাসের যে রিপোর্টিংটা, এটা তো অনলাইনে হয়, কিন্তু 3 মাস পর পর, কেমন 3 মাস পর পর এটাকে বলা হয় ত্রৈমাসিক বা পিরিয়ডিক্যাল যে রিপোর্টিং, এটা আমরা সশরীরে হাজির থেকে দেব। তো আজকে আপনারা এই কাজটা করবেন দুপুরের পর ইনশাল্লাহ। তো এটা অব্যাহত রাখবেন, কোনোভাবেই যেন মিস না হয়। তবে এটা দুঃখের বিষয় যে আজকে আমাদের প্রায় জেলা রয়েছে 40-এর উপরে, কিন্তু শুনলাম আমাদের মাত্র 25টি বা তার এখন বেড়েছে না, 26টি জেলা থেকে আমাদের ভাইয়েরা আসছেন। তাহলে এখনও 15টি জেলা কিন্তু আপনারা আসেন নাই। তাহলে এইটা যেদিন 40-এর কোটায় পৌঁছবে, সেদিন বোঝা যাবে যে আমাদের সংগঠনের ভিতটা শক্ত। এবং আমি আশা করছি বর্তমান দায়িত্বশীলগণ সেটা করে দেখাতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকেও ক্ষেত্রে কমিটেড থাকতে হবে, কারণ রিপোর্টিং ছাড়া আপনার সংগঠনের যে কাজ, কারণ আপনি এখানে আসলে আপনার মধ্যে কিছু স্পিরিট তৈরি হবে, কিছু মোটিভেশন পাবেন আপনি, এরপর এখান থেকে কিছু শিখবেন কিভাবে, অনেকগুলো ওয়ে আছে। আমি যদি শুধু বলি যে আজকে প্রশিক্ষণ কর্মশালা বা কর্মশালার যদি আয়োজন নাও করা হতো, দিনব্যাপী যদি শুধু আজকে রিপোর্টিংই হতো, এর মধ্যেও শেখার অনেক কিছু ছিল। আপনারা কি মনে করেন? কারণ রিপোর্টিং ইটসেলফ এটা আমাদেরকে শেখায়। আপনি খেয়াল করে দেখবেন কার রিপোর্টিংটা ভালো, কে কত চমৎকার করে উপস্থাপন করছে, আপনিও ভবিষ্যতে সেভাবে চেষ্টা করবেন না? আবার কে কত তথ্য সমৃদ্ধ করে এটাকে উপস্থাপন করছে, আপনি সেটাও খেয়াল করবেন। আবার কোন জেলার কার্যক্রম অনেক ভালো, রিপোর্টিংয়ের মাধ্যমে তো আপনি বুঝতে পারবেন। আবার কোন জেলার মান খারাপ, এটাও আমাদের নলেজে আসবে। তখন আমরা কি করব?
যারা ভালো অবস্থানে আছে তারা আমাদের ওই দুর্বল জেলাগুলোতে একটু সহায়তা করব, বিভিন্ন পরামর্শ দিব, প্রয়োজনে সেখানে সফর করব। এটা শুধু কেন্দ্রের দায়িত্ব নয় যে কেন্দ্র জেলাগুলোতে সফর করবে। আপনি পার্শ্ববর্তী জেলা যদি হয়ে থাকেন, ধরেন মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, এগুলো কাছাকাছি না? তো কোনো একটা দুর্বল জেলার ক্ষেত্রে যদি আপনার কাছে এটা স্পষ্ট হয় যে এই জেলার কার্যক্রম একটু কম, তাহলে সবল জেলাগুলো কি করবে? ওই জেলাতে একটা সফরের ডাক দিবে যে আমরা এই জেলার পক্ষ থেকে আপনার জেলায় আমরা কি করব? সফর করব। তাহলে ওনারা একটু নড়েচড়ে বসবেন না, নাকি ঝিমিয়ে থাকবেন? তাহলে এটা কিন্তু আপনারও দায়িত্ব। আমি তো বলি বাংলাদেশ আমাদের পুরোটাই প্রতিবেশী। যদি প্রতিবেশীর হকও আদায় করতে চান, এক মাথা থেকে আর এক মাথা গুনলে কি 40টা জেলা পাওয়া যাবে? অবস্থাটা এমন হবে। আপনার পাশের জেলাকে পাশের বাড়ি মনে করেন, তাদেরও খোঁজ খবর রাখেন। যদি আপনি তাদের কল্যাণ কামনা করে আপনি সফর করেন, একদিন দেখবেন সেও আপনার এলাকায় আসছে, হয় শিখতে আসবে অথবা কিছু শিখিয়ে যাবে। তো একইভাবে আপনাদের জেলা কাউন্সিল যখন হয়, কখনোই এই ভুলটা করবেন না যে শুধু নিজের জেলার লোকজন আর সুধীদেরকে দিয়ে একদম মঞ্চ ভরে ফেলে আর কেন্দ্রীয় দায়িত্বশীল দু একজনকে ডেকে নিয়ে আপনি কাজ সারবেন, এমনটা যেন না হয়। বরং আশেপাশে সাধ্য মতো যতগুলো জেলাকে দাওয়াত দিয়ে উপস্থিত করা সম্ভব সবাইকে দাওয়াত দিয়ে এনে হাজির করে প্রোগ্রাম বাস্তবায়ন করবেন। এর মধ্যে সফলতা আছে, সার্থকতা আছে, অনেক কিছু এর মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন। যাই হোক, আমাদের হাতে সময় কম। একটি ভালো রিপোর্টের কাঠামো একটু খেয়াল করে দেখি যে রিপোর্টের ক্ষেত্রে আমাদের উপরে একটা কি থাকে? হেডলাইন থাকে, তাই না? শিরোনাম থাকে, শিরোনাম থাকবে এবং সেখানে উল্লেখ থাকবে এই রিপোর্টের সময়কালটা কত, আপনি এটাকে প্রায়োডিক্যাল করছেন নাকি উইকলি রিপোর্ট দিচ্ছেন নাকি মান্থলি নাকি হাফ ইয়ারলি নাকি ইয়ারলি, এটা আপনার উল্লেখ থাকতে হবে। এবং সেই সাথে প্রস্তুত যিনি করছেন এই রিপোর্টটা, তার নাম থাকতে পারে। এরপর সেখানে একটা ভূমিকা থাকবে, রিপোর্টের যে উদ্দেশ্য এবং প্রেক্ষাপট সেটা আপনি তুলে ধরবেন। এটা আমি কিন্তু শুধু আমাদের মাসিক রিপোর্টের কথা বলছি না, মানে অ্যাজ এ হোল সব মিলিয়েই যে কোনো রিপোর্টিংয়ের ক্ষেত্রে একটা ভূমিকা থাকলে ভালো। তবে যদি সংগঠনের নির্দিষ্ট কোনো ফরম্যাট থাকে, আপনাকে সেই ফরম্যাটটাই মেনে চলতে হবে। কিন্তু যদি ফরম্যাট যেখানে নাই, সেই ক্ষেত্রের কথা বলছি। এরপর কার্যক্রমের সারসংক্ষেপ, আপনার যে কাজটা নিয়ে রিপোর্ট করছেন সেটার মূল যে বিষয়টা, প্রধান কাজ এবং এর সাফল্যের যে সারাংশ, এটাকে আপনি তুলে ধরবেন। এরপর বিস্তারিত কার্যক্রম প্রয়োজনে আপনি আরও ইলাবোরেটলি করতে পারেন। আচ্ছা, এখানে বিস্তারিত কার্যক্রমের মধ্যে আপনি এরপরে বলবেন এই কাজটা কোথায় সংগঠিত হয়েছে, কখন সংগঠিত হয়েছে, কারা কারা এখানে অংশগ্রহণ করেছিলেন এই কার্যক্রমে এবং এর ফলাফল। এটা আপনি বিস্তারিত যে অংশটা বলবেন সেখানে। তাহলে রিপোর্টিংয়ের আগে কি করবেন? একটা ভূমিকা থাকবে, তারপর একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, একটা সারাংশ। আমি বোঝাতে পেরেছি? প্রধান কাজ এবং তার যে ফলাফল, এটাকে ঘিরে আপনি সুন্দর করে একটা সারাংশ লিখে ফেলবেন প্রথমে। এরপরে বিস্তারিত বিবরণ আসবে এভাবে। এরপর পরিসংখ্যান এবং চিত্র, সেখানে যদি এমন হয় যে কাজের কোনো গ্রাফ তৈরি করতে হয় বা কোনো টেবিল, আমরা সাধারণত টেবিল দিয়ে বেশি করি, তবে এটার গ্রাফিংটা করতে পারলে আরও ভালো। আপনারা দেখেন না, ওই যে বাম পাশে খেয়াল করেন গ্রাফিংটা, ওরকম গ্রাফ হতে পারে। গ্রাফ এটাকেও বলা হয়, এটাকে আর একটা কী বলে যেন, গ্রাফিং বা ডাটা বোঝানোর জন্য একটা ইয়ে থাকে, বৃত্ত থাকে অনেক সময়, পাইচার। আচ্ছা, তো এভাবেও হতে পারে। আচ্ছা, এরপর এই কাজ করতে গিয়ে সীমাবদ্ধতা, এটাকে আর একটা ভাষা আছে SWOT, SWOT, এটা জানেন? SWOT, SWOT। এই SWOT-এর ফর্মুলায় যে কোনো কার্যক্রমকে মূল্যায়ন করা। SWOT মানে হচ্ছে, প্রথম হলো S দিয়ে কি? স্ট্রেংথ, যে এই কাজে আপনার সাফল্যের দিকগুলো, আপনার কি কি শক্তিশালী পয়েন্ট আছে সেটা তুলে ধরা। এরপর W মানে হচ্ছে উইকনেস, এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপনার কি কি সীমাবদ্ধতা, কি কি দুর্বলতা, কি বলবো যে লিকেজ, এগুলো আছে সেটা তুলে ধরা। এরপরে ও হচ্ছে অপরচুনিটি, কি কি সম্ভাবনা ছিল কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। কেমন? এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের এই করার ছিল। আপনার পর্যালোচনায় বসলে এগুলো আলোচনা হয় না? ঠিক এটাই রিপোর্টিংয়ের মধ্যেই জিনিসগুলো আনবেন, যে আমরা চাইলে আরও কাজটাকে এভাবে করতে পারতাম কিন্তু করতে পারিনি। এটা হচ্ছে আপনার কি অপরচুনিটি, যেটা আপনি মিস করেছেন। তো অপরচুনিটি, এটা ফিউচারের জন্য কাজে লাগবে, যে এই অপরচুনিটিগুলোকে ভবিষ্যতে এই কার্যক্রম বাস্তবায়ন করার ক্ষেত্রে যেন কাজে লাগানো হয়। আর টি ফর থ্রেট, এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে কী ঝুঁকি ছিল, কি ছিল? ঝুঁকি, যে আমরা এই ঝুঁকি ছিল কিন্তু এই ঝুঁকিটা ওভারকাম করে আমরা এই কাজটা করেছি, অথবা এই ঝুঁকির কারণে এই কাজটা বাস্তবায়িত হয়নি।
তাহলে এটা একটা অ্যানালাইসিস হতে পারে। তাহলে এটা বললাম সমস্যা এবং সীমাবদ্ধতা এখানে আসলো, সেক্ষেত্রে যে কোন কোন ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের উন্নতি প্রয়োজন সেটাও আলোচনায় চলে আসবে। আর এটা হচ্ছে যে অপরচুনিটি, সেটা হলো সুপারিশ, যে ভবিষ্যতে করণীয় এবং নির্দেশনা থাকবে রিপোর্টিংয়ের শেষে, যে ভবিষ্যতে আমরা এই কাজটা করার ক্ষেত্রে এভাবে আমরা আয়োজন করতে পারি। আর সর্বশেষ সার্বিক মূল্যায়ন এবং কৃতজ্ঞতা প্রকাশ। এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে আপনি কার কার উপকার পেয়েছেন, কার কার কাজে আপনি সহযোগিতা পেয়েছেন সেটা উল্লেখ করা। যেমনটা বই প্রকাশ করার সময় আমরা দেখি না, ভূমিকা একটা কথা থাকে, শেষ দিকে গিয়ে দেখবেন যে এই বই প্রকাশ করার ক্ষেত্রে ওনাকে কারা কারা সাহায্য সহযোগিতা করেছেন তার একটা থ্যাঙ্কস থাকে না, লেটার অফ অ্যাপ্রিসিয়েশন, এটা থাকে। এটাও আপনাকে দিতে হবে রিপোর্টিংয়ের। এটা একটা অনন্য একটা দিক যে আপনাকে রিপোর্ট করার সময় এই কাজে কারা কারা সহযোগিতা করেছেন এটার উল্লেখটা থাকতে হবে, না হলে রিপোর্টটা কি হয় না, সুন্দর হয় না। এবার আমরা আসি যে রিপোর্টিং প্রক্রিয়াটা কিভাবে সম্পাদিত হবে। প্রথমত আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে, মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে কি কি বিষয় থাকে, যে কারা উপস্থিতি কেমন ছিল, কারা কারা ছিলেন, দাওয়াতি কাজ সেখানে কিভাবে কি হয়েছে, এরপরে সেটা কি এটা সভা ছিল নাকি একটা অনুষ্ঠান ছিল, নাকি প্রশিক্ষণ বা কর্মশালা ছিল, নাকি সেবামূলক কোনো কর্মসূচি ছিল, বা কোনো দাওয়াতি স্ট্রিট দাওয়া ছিল, রাস্তায় দাঁড়িয়ে দাওয়াত দেওয়া মানুষ কীরকম ছিল, এটার ধরনটা আপনি নির্ণয় করবেন। এরপর এখানে কোনো আয় ব্যয়ের বিষয় আছে কিনা, এখানে যদিও শুধু ব্যয় বলেছি, তো ব্যয় কাজের সময় ব্যয়, কিন্তু তার আগে আপনাকে তো আয় করতে হবে, বা আয় পরেও হতে পারে, তো সেটা আপনি রাখবেন। এরপর প্রমাণ ভিত্তিক তথ্য গ্রহণ করা, কোনোটা যেন অনুমান নির্ভর না হয়। রিপোর্ট করার ক্ষেত্রে আপনি মনে করলেন যে আমার মনে হয় এমনটা হয়েছে, এমন না, এমন বলা যাবে না। যেমন আপনাদের বলি, আমাদের এটা যদিও আমাদের ঊর্ধ্বতন সেক্টরের কথা, গত 4 অক্টোবর যে জমিয়তের কাউন্সিল হয়েছে সবাই জানেন তো। তো এই কাউন্সিলকে ঘিরে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে এমন এমন ব্যক্তিরা এটা নিয়ে নেতিবাচক কথা লিখছেন যারা ওই দিন হাজিরই ছিলেন না। বাস্তব না কথাটা? তো যিনি এটা রিপোর্ট করছেন, এই যে লিখছেন, অনবরত লিখে যাচ্ছেন, হয়তো ওনার মনের আবেগ প্রকাশ করছেন, বা কারোর প্রতি দুর্বলতা বা কোনো একটা ঘোরের মধ্যে থেকে উনি এই রিপোর্টিংটা করছেন, কিন্তু আসলেই উনি প্রোগ্রামে হাজিরই ছিলেন না, উনি জানেনই না যে বাস্তব অবস্থাটা সেদিন কী ছিল। তো এমনটা হওয়া যাবে না, আপনাকে অনুমান নির্ভর কথা বলা যাবে না, একদম সুনির্দিষ্ট তথ্য নির্ভর কথা বলতে হবে। আচ্ছা, এরপর তথ্য যাচাই করা, প্রয়োজনে আপনি রিচেক করবেন, বারবার দেখবেন। কেন দেখতে হবে? সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ যে আল্লাহর সৃষ্টি কুলের দিকে আপনি বারবার ফিরে তাকান, কোনো খুঁত কি দেখতে পান? তা আপনার রিপোর্টটাও যেন এমন হয়, মানুষ যেন বারবার খুঁজে খুঁজে কোনো যেন খুঁত বের করতে না পারে। এজন্য মানুষ বারবার দেখার আগে দেখতে হবে কাকে? আপনাকে। আপনি আগে তথ্যটা বারবার যাচাই করে নেন, তাহলে কি হবে? আপনি নির্ভুল রিপোর্ট পেশ করতে পারবেন। প্রয়োজনে একাধিক সূত্রে যাচাই করবেন। এরপর তথ্য শ্রেণী বিন্যাস করার ক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী আপনি আলাদা আলাদা বিভাগে সাজাবেন। যেমন দাওয়াতি কাজ, যেমন আজকে প্রোগ্রামটায় দুটো দিক, তাই না? একটা হচ্ছে কর্মশালা, আর একটা হচ্ছে আমাদের জেলা রিপোর্টিং। তো এটাকে আপনি আলাদা আলাদা করে সাজিয়ে নিলেন। এরপর লিখন ও সম্পাদনার ক্ষেত্রে আপনি এটাকে স্পষ্ট, সংক্ষিপ্ত এবং ইতিবাচক ভাষায় লিখবেন। কারণ ইতিবাচক ভাষায় রিপোর্টিং না লিখলে মানুষ এটাকে ভালোভাবে নেবে না। কারণ নেতিবাচক রিপোর্ট অলওয়েজ কি রিজেক্টেড হয়। এটা আপনি অনলাইন গণমাধ্যমে দিলেও দেখবেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও যদি দেন সেখানেও কিন্তু ঘটনা একই ঘটবে। এটা রিপোর্ট পড়ে, তাই না? তো আপনার রিপোর্টের উপর যদি আবার রিপোর্ট পড়ে তাহলে তো মুশকিল হবে। তো এই জন্য ইতিবাচক ভাষায় লিখতে হবে। আর এক্ষেত্রে তথ্যের ক্রম এবং সংযোগটাও বজায় রাখতে হবে। আপনি আজকের রিপোর্টিং করার ক্ষেত্রে যদি বলেন যে আজকে আমাদের জেলা দায়িত্বশীল রিপোর্টিং দিয়ে কার্যক্রম শুরু হয়েছে, আর বললেন কর্মশালা হয়েছে বিকেলে, তাহলে তো মুশকিল হবে। যখন যেটা যেভাবে হয়েছে সেই ক্রম অনুসারে আপনাকে সাজাতে হবে। এরপর মূল্যায়ন এবং পর্যালোচনা, উচ্চ পর্যায়ের কমিটি বা পরামর্শ পরিষদের মাধ্যমে এই রিপোর্টটা আপনি চাইলে একটু মূল্যায়ন করে নিতে পারেন। এটা আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীলকে একটু দেখিয়ে নিতে পারেন। আমার মনে আছে এখনই, গতদিনে সানাউল্লাহ ভাই যে একটা কথা বলেছিলেন,
যে উনি কোনো একটা রিপোর্ট প্রথম দিকে একটা করেছেন, করার পর উনি ওনার ঊর্ধ্বতনকে দেখিয়ে নিয়েছিলেন। একইভাবে তার কাছেও তার একজন অনুজ বা প্রশিক্ষণার্থী তিনিও একবার একটা রিপোর্ট করে ওনাকে দেখিয়েছিলেন। তো উনি তো মনে করেছেন যে অনেক ভালো একটা রিপোর্ট করেছেন, কিন্তু সানাউল্লাহ ভাইয়ের কাছে যখন পেশ করেছেন তো সানাউল্লাহ ভাই এটা কেটে দিয়ে বলছেন যে এটা কিছুই হয় নাই, তুমি বরং এইভাবে লেখো। তো সাময়িকভাবে ওনার কাছে মনে হয়েছে যে আমার কাজের কোনো মূল্যায়নই হলো না, উনি এটাকে একদম অপমানিত বোধ করছেন। কিন্তু এরপর থেকে ওই যে পরামর্শ দিয়েছেন সেই আলোকে লিখতে লিখতে এখন ওই ব্যক্তি সানাউল্লাহ ভাইয়ের চেয়ে বড় এডিটর হয়ে গেছে। তাহলে সফলতা কিভাবে আসে? আপনি এই পরামর্শগুলোকে কখনো খাটো হিসেবে দেখবেন না, এটা আপনাকে জীবনে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার কারণও হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? এই জন্য আপনি রিপোর্ট যাই করবেন আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীল একটু দেখি না যে ভাই আমি একটু রিপোর্ট করেছি এভাবে, আপনি একটু পরামর্শ দেন। উনি যদি এর মধ্যে কোনো পরামর্শ দিয়ে দেন এটা আপনার জন্য অনেক উপকারে আসতেও পারে। যদিও উনি এটাকে কোনো কারণে যদি এমন হয় যে ওই ওনার মতোই যে কিছুই হয়নি, মন খারাপ করবেন না, বরং লেগে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আপনি রিপোর্ট করছেন মানে কি আপনি সাক্ষী, এবং এই সাক্ষী হিসেবে আপনাকে সঠিক কথাটি আদালতের সাথে ইনসাফের সাথে বলতে হবে। বোঝাতে পেরেছি? এটা আমরা যেন আমাদের নৈতিক এই দিকটা ঠিক রাখি। কাজেই এখানে কোনো অতিরঞ্জন বা তথ্য গোপন করা যাবে না। নিজের সাফল্যকে বড় বড় করে দেখানো বা অন্যের ত্রুটিকে এখানে গোপন করা, বা কোনো একটা ত্রুটি হয়েছে যেটা আমরা আগেই বলেছি আমাদের শর্টটা খেয়াল রাখতে হবে যে কী কী থ্রেট ছিল, কী কী উইকনেস ছিল, এটা অকপটে স্বীকার করতে হবে। এটা আমাদের ব্যক্তিগত রিপোর্টিংয়ের ক্ষেত্রেও বলেছি বিস্তারিত, যে এটাকে লুকানোর সুযোগ নাই, যা আছে তাই উল্লেখ করতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে কোন কোন রিপোর্টটা আপনি মানে এটা গোপন করবেন আর কোথায় গোপন করবেন না, এটা মাথায় রাখতে হবে। ধরেন আপনার উপজেলার রিপোর্টটা আপনি জেলার কাছে পেশ করছেন, তাই না? এটা প্রোগ্রামের সেখানে কিছু দুর্বলতা আছে, কিছু সাফল্য আছে, এটা আপনি পেশ করবেন সাংগঠনিক উপায়ে কার কাছে? জেলার কাছে। কিন্তু এই হুবহু এই রিপোর্ট যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তাহলে হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার জন্য আবার এই রিপোর্ট না, কারণ সেখানে আপনি এটা আপনার দুর্বলতা, আপনার থ্রেট, আপনার ঝুঁকি এগুলো আপনি বলবেন ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছে। কেন? এটার জন্য ফার্দার অ্যাকশনে যাওয়া হয় সেজন্য। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এমন কোনো ত্রুটি প্রকাশ করা উচিত না যেটার কারণে আপনি পরে প্রশ্নবিদ্ধ হবেন। এর জন্য সেখানে যতটা কম এবং সংক্ষেপে ইতিবাচক দিকগুলো তুলে ধরাই ভালো। ক্যাটাগরিটা বুঝেছেন? রিপোর্টিং দায়িত্বশীল বা ঊর্ধ্বতন স্তরের ক্ষেত্রে একরকম, আর পাবলিকলি প্রকাশ করার জন্য আর একরকম। আমরা অনেক সময় আমাদের মাথায় এটা কাজ করে না, হিতাহিতে জ্ঞানটা অনেক সময় আমাদের কি করে না, কাজ করে না। আমরা বুঝি না যে কোনটা প্রকাশযোগ্য আর কোনটা অপ্রকাশযোগ্য। এটা খেয়াল রাখতে হবে। এবং প্রতিটি রিপোর্ট এটা আমাদের হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দাওয়াতি কাজকে বেগবান করার জন্য। একটা রিপোর্টকে আপনি মূল্যায়ন করবেন তিনটা সূচক ধরে, খেয়াল করেন। সূচক একটা হচ্ছে ফলাফল, দুই নম্বর হচ্ছে প্রক্রিয়া, আর 3 নম্বর হচ্ছে প্রভাব। তো বিশ্লেষণের বিষয় হচ্ছে এখানে যে কাজটি সম্পাদিত হয়েছে বা যে রিপোর্টটি আপনি লিখেছেন এটা সংগঠনের লক্ষ্যে কতটুকু এর দ্বারা অগ্রগতি হয়েছে। আপনার এই রিপোর্টের ফলে সংগঠনের অগ্রগতি কতটা স্পষ্ট হয়েছে এটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা কি দাঁড়ায় যে আমরা কতটা সফল, এই প্রোগ্রাম বা এই রিপোর্টের মাধ্যমে আমরা কি হয়েছি, কতটা সফল হয়েছি, এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয়ত প্রক্রিয়া নিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে যে কাজের পদ্ধতি কতটা কার্যকর ছিল, এই পদ্ধতিটা কতটা কার্যকর ছিল, তার মানে এই কাজটা আমরা কিভাবে করেছি, কেমন। আর এর ফলাফল বা প্রভাব হচ্ছে কি, যে সমাজে বা সদস্যদের মধ্যে এর প্রভাবটা কি ছিল। তার মানে এই প্রোগ্রাম বা এই রিপোর্টিংয়ের আউটকাম এটা কি, এটা আমাদের স্পষ্ট হতে হবে। এরপর আসি প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। এটা আপনাদের এর আগেও অনেক আলোচনা হয়েছে যে প্রতিবেদন করার ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে আজকাল, তথ্য প্রযুক্তির ব্যবহার করার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি গুগল শিট, এক্সেল এখানে আপনি সংরক্ষণ করতে পারেন, গুগল ড্রাইভ বা ক্লাউডে রাখতে পারেন। প্রেজেন্টেশন টুলস যেমন পাওয়ার পয়েন্ট বা এই যে ক্যানভায় আমাদের আনোয়ার ভাই কাজ করে দিয়েছেন, এটা হতে পারে। এরপর ড্যাশবোর্ড সিস্টেম আছে, এগুলো আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন আমি মনে করি। তো আমরা ধরি যে বাস্তব উদাহরণের মধ্যে একটি জেলার মাসিক রিপোর্টে কী কী জিনিস থাকে, যেমন দাওয়াতি কার্যক্রম 12টা মাহফিল হয়েছে,
মাহফিল মানে আবার ওই ওয়াজ মাহফিল না, আপনাদের মাসিক আলোচনা মাহফিলও তো হতে পারে, তাই না? এটা আপনি বিভিন্ন শাখায় উপজেলায় করেছেন সেটা। এরপর নতুন কর্মীদেরকে সংযোজন করা, এই জেলার সাথে আপনার নতুন করে কতজন সালেক মানে উন্নীত হয়েছে, বা নতুন করে রাগেব আরেফ যারা তারা কতটা এসেছে, এই বিষয়গুলো আসবে। এরপর আপনি এই মাসে কতটা প্রশিক্ষণ করলেন সেটা একটা রিপোর্ট আসতে পারে। এই মাসে আপনার মোট মাসিক আয় কেমন হলো, ব্যয় কেমন হলো। এরপর আর একটা উন্নতি যেটা বললাম যে মানে সংগঠনের স্তর উন্নতিটা কতটা হয়েছে, বা সাংগঠনিক কর্মীদের মানোন্নয়ন কতটা হয়েছে, এই বিষয়গুলো আসতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের রিপোর্টিংয়ের মধ্যে যে ভুলগুলো থাকা যাবে না, বা যে ভুলটা এড়াতে হবে, সেটা হলো তথ্য অসম্পূর্ণ রাখা যাবে না এবং বিশ্লেষণহীন প্রতিবেদন করা যাবে না। আপনি কোনো বিশ্লেষণ করলেন না প্রতিবেদনের মধ্যে, এমনটা হওয়া যাবে না। এরপর ব্যক্তিগত মত আপনি সংযুক্ত করে দিলেন, যে আমি যেটা আগেও বললাম যে অনুমান নির্ভর করে বা আপনার মতামত আপনি ব্যক্ত করলেন রিপোর্টের মধ্যে, এমনটা করা যাবে না। আপনাকে প্রমাণ নির্ভর কথা বলতে হবে, কেমন? এরপরে আপনি সময়, একটা শুরুতেই বলেছি যে আপনার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দেয়া থাকবে, এই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে রিপোর্টিংটা করতে হবে। আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমাকে একটা সার্থক রিপোর্ট উপস্থাপন করার ক্ষেত্রে আপনাকে প্রথমে আমাকে ইখলাস এবং আমানতদারিতা এটা মাথায় রেখে আমাদের শুরু করা দরকার। আমরা আশা করি যে এই ইখলাস এবং আমানতদারিতা যদি ঠিক থাকে, তাহলে আপনি আপনার ব্যক্তিগত যে রিপোর্ট রয়েছে, আপনার শাখা বা উপজেলা কিংবা জেলার যে রিপোর্ট, সেটা যে কোনো সময়ের সাথে সংশ্লিষ্টই হোক, এটা আপনি উপস্থাপন করতে পারবেন যদি আপনার আমার মাথায় আল্লাহ রসুলের এই হাদিসটা থাকে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকের এই ইয়েতে আমরা যতটুকু শিখলাম, এর আলোকে আমরা যদি এখন সময় পাচ্ছি না, আমরা কি দিন শেষে একটা রিপোর্ট সবাই করে যে আমাদের কেন্দ্রীয় সভাপতির কাছে জমা দিয়ে যেতে পারবো? অথবা আপনারা জেলা থেকে যারা এসেছেন, কাজটাকে সহজ করার জন্য বলছি, জেলার যারা দায়িত্বশীল এসেছেন তারা সবাই মিলে বসে একটা রিপোর্ট, আজকের দিনের একটা সামারি রিপোর্ট করে আপনারা কেন্দ্রীয় সভাপতির কাছে জমা দিয়ে যাবেন। করবো এটা আমরা ইনশাল্লাহ? এটা না করে কেউ বাড়িতে যাব না ইনশাল্লাহ, ঠিক আছে? এটা 1 পৃষ্ঠার মধ্যেই করেন, খুব শর্টলি করেন, কিন্তু করেন। বোঝাতে পেরেছি? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংগঠনের কাজ আগে করার এবং সেই সংগঠিত কাজ বা অনুষ্ঠান বা প্রোগ্রাম, এটার রিপোর্টটাও সঠিকভাবে পেশ করার তৌফিক দান করুন, আমিন। কারণ একটা রিপোর্টের মধ্য দিয়েই কিন্তু অনেক কিছুর পরিবর্তন সম্ভব। একটা রিপোর্টিংয়ের মধ্য দিয়েই অনেক কিছু পরিবর্তন হওয়া সম্ভব। একটা রিপোর্ট অনেক কিছু বদলে দিতে পারে, একটা রিপোর্ট অনেক অসাধ্যকে সাধন করতে পারে। কাজেই রিপোর্টিং করার ক্ষেত্রে আমরা কোনো অলসতা করব না। আমরা অনেক সময় অনেক কাজ করি কিন্তু ঠিকভাবে রিপোর্টটা আর প্রচার করি না, যে কারণে আমাদের প্রচারটাও অনেক কমে যায়। তা আল্লাহ রাব্বুল কাজ অবশ্যই আমরা ইখলাসের সাথে করব, আল্লাহ সন্তুষ্টির জন্যই করব, কিন্তু এই রিপোর্টিংটা করব আমার ঊর্ধ্বতন স্তরের দায়িত্বশীল কিংবা ঊর্ধ্বতন স্তরের কাছে। এটা হলো সাংগঠনিক প্রক্রিয়াকে ঠিক রাখার জন্য। আর গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করব এজন্য যে আমার অন্য ভাইরা যেন এই কাজের সাথে উৎসাহিত হয়ে আমাদের সাথে মিলেমিশে কাজ করে, এই দাওয়াতি কাফেলায় সংযুক্ত হয়, এই নিয়ত থেকে, অন্য কোনো নিয়ত না। বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন এবং ইখলাসের সাথে, আমানতদারিতার সাথে সংগঠনের সকল কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের এই উপস্থাপনা হয়তো আমার দ্বারা খুব একটা সুন্দর হয়নি, কারণ হচ্ছে এই বিষয়ে এর আগে কখনো কথা আমি বলিনি। এটা বোধহয় কোনো একজন ভালো সাংবাদিককে আপনারা নিলে ভালো হতো। এটুকু দৃষ্টি আকর্ষণ রেখে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনতকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।